জয় হিন্দ। দেখো আজকের ক্লাসে আমরা আরআরবি টেকনিশিয়ানের যে পরীক্ষাটা হচ্ছে তার 10 তারিখের প্রথম শিফটের সায়েন্স আর জিকের যেই প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। কেমন? তো তোমরা যারা যারা নেক্সট শিফটে পরীক্ষা দিবে তাদেরকে বলবো ক্লাসটা একবার দেখে নিও। এতে কি হবে, যেই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসছে সেগুলো তোমরা জেনে যাবে, তাই না? তো চলো শুরু করা যাক। দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো এই প্রশ্ন তোমাদের আজকে এসেছিল যে কেশবচন্দ্র সেন কি প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, তো এটার সঠিক অ্যান্সার তোমাদের হবে ব্রহ্ম সমাজ, তাই না? ব্রহ্ম সমাজ তোমাদের সঠিক অ্যান্সার হবে। যারা যারা করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো কেশবচন্দ্র সেন যে ছিলেন 1897 সালে ব্রহ্ম সমাজের সাথে যুক্ত হয়েছিলেন, কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে আদর্শগত মতভেদের কারণে তিনি 1866 সালে কি ভারতীয় ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। আর এটাই তোমাদের পরীক্ষাতে এসছে। আর কি করেছিলেন, তিনি সমাজ সংস্কারের কাজকে বাংলার বাইরে পুরো ভারতে ছড়িয়ে দিয়েছিলেন, কেমন, এবং বাল্য বিবাহের মতো কুপ্রথার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তারপরে কি নিজের চেয়ে কম বয়সী মেয়েদের বিয়ে কোচবিহারের রাজার সাথে দেওয়ার কারণে তার সংগঠনে আবার ভাঙন ধরে এবং কি সাধারণ ব্রহ্ম সমাজ তৈরি হয়। তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল। দেখো এটার মূল লক্ষ্য ছিল ভারী শিল্পের বিকাশ। ঠিক আছে, এটা যে অপশনে ছিল সেটা তোমাদের কারেক্ট হয়ে যাবে। দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী যোজনা ছিল, এটা কবে, 1956 থেকে 1961 অবধি ছিল। এটা কি পিসি মহলানবিস মডেলের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। আর এর মূল উদ্দেশ্য কি ছিল, দেশের দ্রুত শিল্পায়ন করা, কৃষির পরিবর্তে ভারী এবং মৌলিক শিল্পের উপর জোর দেওয়া, তাই না? এই পরিকল্পনা চালাকালীনই তোমরা মনে রাখবে যে ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লার মতো পাবলিক বড় বড় ইস্পাত কারখানা তৈরি হয়েছিল। ঠিক আছে, এবং কি হয়েছিল যে এর লক্ষ্য ছিল সরকারি ক্ষেত্রকে, ঠিক আছে, শক্তিশালী করা এবং আত্মনির্ভরতার দিকে এগিয়ে যাওয়া। ঠিক আছে, তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো তোমাদের অপারেশন সিন্দুর রিলেটেড একটা প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তো আমি তোমাকে অপারেশন সিন্দুরটা পুরোপুরি বলে দিচ্ছি কি ব্যাপার ছিল। দেখো অপারেশন সিন্দুর মে 2025-এ ভারতীয় সশস্ত্র বাহিনী দ্বারা পিওকেতে জঙ্গি আস্তানাগুলোর বিরুদ্ধে চালানো একটা কি লক্ষ্যভেদী অভিযান ছিল, তাই না? উদ্দেশ্য কি ছিল, এটা হচ্ছে এই অপারেশনে পাকিস্তান সমর্থিত যেসব জঙ্গিদের সীমানা ছিল, সীমান্ত জঙ্গিরা কি পার করে না আমাদের এখানে এসে মেরে গেছিল। তো তার কি জবাবেই হামলাটা ছিল। আর মূল উদ্দেশ্য ছিল জঙ্গি পরিকাঠামোকে ধ্বংস করা। ঠিক আছে, আর মেইনলি তোমার এই অপারেশনের সফলতা আর ব্যবহৃত অস্ত্র প্রযুক্তি এই সব রিলেটেড তোমাদের প্রশ্ন এসেছিল কিছু একটা, বুঝতে পারলে তো? মনে রাখবো এর প্রতীকী গুরুত্ব কি ছিল, যে এই অপারেশনে পাকিস্তান সমর্থিত যে বুয়ান উল মরসুস ছিল এর জবাব এবং ভারতের নিরাপত্তা সক্ষমতার প্রদর্শন হিসাবে দেখানো হয়েছিল অপারেশন সিন্ধুকে, কেমন? চলো নেক্সট দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো একটা তোমাদের প্রশ্ন এসেছিল জলের আণবিক ভার কত, তাই না? এটা তো 18 হবে, তোমরা প্রত্যেকেই করেছো। কেন হবে? দেখো হাইড্রোজেন কত হয়, 1 1, অক্সিজেন কিন্তু কত হয়, 8 16, তাই না? হাইড্রোজেন এখানে কটা আছে, H2 দুটো আছে, একটার যদি 1 হয় তাহলে দুটোর কত হবে, 2। আর অক্সিজেন কটা আছে, একটা আছে, তো একটার কত আছে, 16। তো 2 আর 16 যোগ করলে কত হয়, 18। এটাই তোমাদের সঠিক অ্যান্সার, কেমন? যারা যারা 18 করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। আর এই সেম কোশ্চেন তোমাদের গ্রুপ দিতে এসেছিল, সেম একদম এই ল্যাঙ্গুয়েজ, এই জলের আণবিক ভর জিজ্ঞেস করেছিল, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো একটা প্রশ্ন তোমাদের এসেছিল যে এক ব্যক্তি একটা বর্গাকার মাঠের বাহু, বর্গাকার মাঠে যার বাহু হচ্ছে 11 মিটার, এক পাক দিতে 20 সেকেন্ড সময় নেয়, 3 মিনিট 20 সেকেন্ড পর তার স্মরণ কত হবে। তো এটার সঠিক অ্যান্সার হবে 0। ঠিক আছে, কেন? দেখো এক পাক দিতে 20 সেকেন্ড সময় নিচ্ছে। তো 3 মিনিট 20 সেকেন্ড মানে কত হয়, 3 6 18, 18 20 200 সেকেন্ড সময় নিচ্ছে, তাই না? এবার এক পাক যদি 20 সেকেন্ড সময় নেয় তাহলে 200 সেকেন্ডে কত পাক দিবে, যদি 20 দিয়ে আমরা ভাগ করি, তার মানে কি 10 পাক সে দিয়ে দিবে। এবার দেখো 10 পাক দেওয়া মানে কি, ধরো এখান থেকে শুরু করলো, এখান থেকে ঘুরে এসে আবার এখানে আসবে, তো 1 পাক হবে। এরকম 10 পাক যখন হবে তখন সে কি এখানেই আবার চলে আসবে। এবার যেহেতু স্মরণ জিজ্ঞাসা করছে, স্মরণ কি হয়, শুরু আর শেষের মধ্যবিত্ত মধ্যবর্তী সব থেকে কম ডিস্টেন্স। দেখো এখান থেকে শুরু করলো আর এখানেই চলো, তো এই স্মরণ কি হয়ে যাবে, আলটিমেট শূন্যই হয়ে যাবে, তাই না? তো এটাই তোমাকে জিজ্ঞেস করেছিল। যারা যারা শূন্য করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো একটা প্রশ্ন তোমাদের এসেছিল কি, যে একটি লেন্সের ফোকাস দূরত্ব 80 সেন্টিমিটার, ব্যক্তিটির নিকট দৃষ্টির সমস্যায় ভুগছেন, লেন্সের ক্ষমতা কত হবে। দেখো আমি তোমাকে বলেছিলাম পি সমান সমান দুটো ফর্মুলা, একটা হয় 1/f যখন প্রশ্ন কি মিটারে থাকবে, একটা হবে পি সমান সমান 100/f, এটা কখন, যখন প্রশ্ন সেন্টিমিটারে থাকবে। এবার দেখো প্রশ্ন আমাকে সেন্টিমিটার দিয়েছে 100 সেমি, 80 সেমি, তাহলে আমি এই ফর্মুলাটা লাগাবো। তো পি সমান সমান কি হবে, উপরে 100 নিচে হচ্ছে 80। তো এটা যদি আমি কেটে দিই কত আসবে, দেখো 2 বারে 4 2 বারে 5, তাই তো? এটাকে যদি আমি কাটি, 4 একে 4, 4 দুগুনি 8, 4 5 20, 1.25 ডায়োপ্টার তোমার সঠিক অ্যান্সার হবে, তাই না? এবার দেখো এখানে কি মায়োপিয়া বলেছে, আমরা দেখো মায়োপিয়া সম্বন্ধে আমরা কি জানি। এক সেকেন্ড। দেখো একটা হয় দূরদৃষ্টি রোগ, তাই তো, দূরদৃষ্টি রোগ। আর একটা হয় তোমার নিকট দৃষ্টি দোষ, নিকট দৃষ্টি দোষ, এই দুটো হয়। আমি বললাম কি, যখন এখানে দেখো দূর দেওয়া আছে, দুটো অক্ষর দেওয়া আছে, এটার যেটা প্রতিকার হবে সেই লেন্সটা হবে 3 অক্ষরে, দূরের 3 অক্ষরে কত হয়, উত্তল। তো এখানে উত্তল হয়ে যাবে 2 3। তো এখানে দেখো 3 আছে, তাহলে এখানে কত হবে, 4 হবে। 4-এ কি হয়, অবতল, অবতল লেন্স, তাই না? এবার দেখো আমাকে বলেছে যে
নিকট দৃষ্টির দোষে ভুগছে। নিকট দৃষ্টিতে কি হয়? অবতল লেন্স। আর অবতল লেন্সের মানে ফোকাস দূরত্ব কি হয়? নেগেটিভ হয়, তাই না? তার মানে এটা সঠিক অ্যান্সার কি হবে? নেগেটিভ 1.25 হবে। ঠিক আছে? এবার -1.25 যারা যারা করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো একটা তোমাদের প্রশ্ন এসেছিল যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্ব বা ভর কত হয়? ঠিক আছে? তো এটা তোমার সঠিক অ্যান্সার হবে মানে 997 কেজি পার মিটার কিউব। মানে এটা কি হয়? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 4 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হয়? 1000 কেজি পার মিটার কিউব। কেমন? এবার সব মানে ম্যাক্সিমাম চান্স আছে তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেডই এসেছিল। এবার তোমরাই বলো 25 ডিগ্রি এসেছিল না 4 ডিগ্রি এসেছিল? যদি 25 ডিগ্রি আসে তো 997 কেজি পার মিটার কিউব হবে। 4 ডিগ্রি আসলে 100 কেজি পার মিটার কিউব হবে। কেমন? এটা তোমরা মনে রাখবা। আর যদি কেজিতে না দেওয়া থাকে, যদি গ্রাম পার এমএল এ দেওয়া থাকে তো 0.997 হবে। এবার যেটা এসেছিল সেটা তোমরা সঠিক অ্যান্সার হবে। কেমন? পুরো তোমাকে বলে দিলাম। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো একটা তোমাদের এই টাইপের একটা প্রশ্ন এসেছিল, যদি মানে কি বলবো, কোলেন কাইমা যদি সালোক সংশ্লেষ হয় তো স্কেলেন কাইমা কি হবে? দেখো আমি তোমাকে কালকের ক্লাসেই বলেছিলাম একটা কোশ্চেনে যে স্কেলেন কাইমা কি করে? এই যান্ত্রিক শক্তি এবং কঠোরতাকে মানে কঠোরতা প্রদান করে গাছকে। তো তোমাদের অপশনে যখন যখন এটা ছিল তো এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? যেমন দেখো যেভাবে স্কেলেন মানে কোলেন কাইমা কি হয়? ক্লোরোফিল থাকার কারণে তা সালোক সংশ্লেষ করে। সেরকমই স্কেলেন কাইমা হলো উদ্ভিদকে শক্তি প্রদানকারী একটা কলা। এই কোষগুলো মৃত হয়। এদের প্রাচীর কি লিগনিন নামক রসায়নের মানে পদার্থ জমার কারণে কি খুব পুরু এবং শক্ত হয়। যেমন বেলের তুমি বাইরের আবরণ দেখে নাও, নারকেলের বাইরের আবরণ দেখে নাও, সেটা হয়। ঠিক আছে? এই মানে কি হয় তারপর এটি উদ্ভিদের সেই অংশগুলোতে পাওয়া যায় যেখানে সাপোর্টের প্রয়োজন। ঠিক আছে? যেমন কাণ্ডের বাইরে, বীজের শক্ত খোসা, নারকেলের ছোবড়া। ঠিক আছে? আর এটা কি হয়? উদ্ভিদকে বাইরের আঘাত থেকে বাঁচায় এবং সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। কেমন? তো এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। দেখো একটা প্রশ্ন তোমাদের এরকম এসেছিল যে যদি পদার্থ বি কে তার দ্রবণ থেকে স্থানান্তরিত করে তবে কার বিক্রিয়াশীলতা বেশি? দেখো যে সরিয়ে দিবে তার বিক্রিয়াশীলতা বেশি। এখন এ কি করছে? বি কে সরিয়ে দিচ্ছে। তার মানে কি পদার্থ এ এর বিক্রিয়াশীলতা বেশি হবে, তাই না? এটা কি হয়? রিঅ্যাক্টিভ সিরিজের একটা নিয়ম। দেখো এই নিয়ম অনুযায়ী কি হয়? অধিক সক্রিয় মৌল মানে মৌলই কোনো কম সক্রিয় মৌলকে কি করে? তার যোগ থেকে আলাদা করে দেয়। যেহেতু এ এখানে কি বি কে স্থানান্তরিত করে, তার মানে কি এ যে রাসায়নিক সক্রিয়তা মানে রিঅ্যাক্টিভ সিরিজে বি এর উপরে আছে। এটা আমরা প্রত্যেকেই জানি। যেমন ধরো লোহা আছে, ঠিক আছে? লোহার টুকরোকে যদি আমি কপার সালফেটে ডুবিয়ে রাখি তাহলে কি হয়? লোহা কপার সালফেটকে সরিয়ে দিবে, কারণ লোহা কি হয়? কপারের থেকে বেশি অভিক্রিয়াশীলতা হয়। আর অভিক্রিয়াশীলতা আমি তোমাকে কি বলেছিলাম কি কি হয়? দেখো সবার প্রথমে হয় পটাশিয়াম, ঠিক আছে? তারপর সোডিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে উম, তারপর লোহা, ঠিক আছে? তারপর লেড, তারপর হাইড্রোজেন, তারপর কপার, তারপর কি হয়? কপারের পর সিলভার, ঠিক আছে? এজি, তারপরে সোনা, এইউ, তারপর প্ল্যাটিনাম। তো এটাকে আমি কিভাবে তোমাকে মনে রাখতে বললাম? দেখো কনকা মাঙ্গে অলজিন ফের লেড হ্যাঁ কপার সিলভার সোনা প্ল্যাটিনাম। আমার দেখো রিঅ্যাক্টিভ সিরিজ আমারও মনে নাই, ঠিক আছে? কিন্তু আমার এই যে আমি যেভাবে মনে রেখেছি না এটা আমার মনে আছে, সেজন্য কি আমার কখনো ভুলি না আমি। এবার তুমি যদি এটা মুখস্থ করতে যাও কিনা তোমার কোনো সময় সোডিয়াম আগে হয়ে যাবে, ক্যালসিয়াম পরে হয়ে যাবে, ম্যাগনেসিয়াম আগে হয়ে যাবে, সোডিয়াম পরে হয়ে যাবে। তো এই ছন্দটাকে তুমি মনে রাখবা। কি বললাম? কনকা KNACA কনকা মাঙ্গে অলজিন ফের লেড হ্যাঁ কপার সিলভার সোনা প্ল্যাটিনাম। এবার দেখো কি বলেছে, দেখো লোহা যে আছে এখানে লোহা আছে, এই দেখো কপারের থেকে আগে আছে, তাই না? তার মানে কি লোহা বেশি শক্তিশালী। সেই জন্য কি হবে? লোহা কপার সালফেটের যে দ্রবণ আছে সেখান থেকে কপারকে ভাগিয়ে দিবে আর নিজে কি হয়? যুক্ত হয়ে যাবে, দিয়ে কি হয়ে যাবে? ফেরাস সালফেট তৈরি করে নিবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো ইলেকট্রিসিটির ভোল্টেজ থেকে তোমাদের একটা প্রশ্ন এসেছিল যে যদি বিভব প্রভেদ ভি আধান দেওয়া থাকে তবে কার্য কি হবে? তা আমরা কি জানি? পি সমান সমান ভোল্টেজ সমান সমান কি হয়? ডাব্লু বাই পি হয়। এবার যদি আমাকে ডাব্লু বের করতে হয় তাহলে পিটা কি হয়ে যাবে? এর সাথে গুণ হয়ে যাবে। তো ডাব্লু সমান সমান কি হয়ে যাবে? পি ইন্টু ভি হয়ে যাবে, তাই না? যেমন ধরো যদি বলা যায় যে একটা 12 ব্যাটারি থেকে 2 কুলাম আধান প্রবাহিত হচ্ছে, তাহলে কৃতকার্য কত হবে? তো ভি আমাকে দিয়ে দিচ্ছে ভি সমান সমান কি হয়? ডাব্লু বাই কিউ, তাই তো? ভি আমাকে দিয়েছে 12, ডাব্লু আমাকে বার করতে হবে, কুলাম আমাকে দিয়েছে 2। যদি ডাব্লু বার করতে হয় তো এই দুটো গুণ করে দেবো, ডাব্লু বার করতে পিভি গুণ করে দেবো, তো 12 দুগুণ কত হয়ে যাবে? 24 জুল তোমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো এই টাইপেরই একটা প্রশ্ন তোমাদের এসেছিল, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এরকম একটা নিউমেরিক্যাল হয়তো তোমাদের পরীক্ষাতে এসেছিল যে বলেছে কি বল এবং সরণ দেওয়া থাকলে কার্যের মান কি হবে? তা আমরা কি জানি? ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা, তাই না? দেখো পদার্থবিজ্ঞানে কাজ তখনই ধরা হয় যখন বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি বলের দিকে সরে যায়, ঠিক আছে? তার মানে কি এখানে এফ যদি তোমার শূন্য হয়ে যায়, ঠিক আছে, এস যদি তোমার শূন্য হয়ে যায় আর কস থিটার মান ঠিক আছে, কস থিটার মান যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কৃতকার্যের মান কি হয়ে যায়? ডাব্লিউ সমান সমান 0 হয়ে যায়। এটা আমি তোমাদের কালকেও বলেছি, আজকেও এই টপিক থেকে প্রশ্ন এসেছে। এবার দেখো 0 কখন কখন হবে? ধরো বল প্রয়োগ করা সত্ত্বেও সরণ শূন্য হয়ে যায়, যেমন কি দেওয়ালে ধাক্কা দেওয়া, এটা
তোমাদের কালকে প্রশ্ন এসেছিল, তবে কৃতকার্য কি হবে? শূন্য হবে। তারপর দেখো বল সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, যেমন কি কুলি ধরো একটা মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে হাঁটছে, একটা কুলি মাথায় বোঝা নিয়ে হাঁটছে, তো এর মধ্যে এই যে কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, তাই জন্য কি এই মানটাও কৃতকার্য কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কোনো কুলি ধরো মাথায় বোঝা নিয়ে 100 বছর দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে তোমার মান কি হবে? কৃতকার্যের মান শূন্য হয়ে যাবে, কারণ সরণ হচ্ছে না। বুঝতে পারলে তো? এইসব জিনিস তো টপিক থেকে তোমাদের প্রশ্ন এসেছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো একটা মানে নিউমেরিক্যাল তোমাদের এরকম এসেছিল যে বস্তুর স্থিতিশক্তি কিভাবে গণনা করে, মানে এমজিএইচ থেকে তোমাদের প্রশ্ন এসেছিল, ঠিক আছে? তো যদি পোটেনশিয়াল এনার্জি জিজ্ঞেস করে ডিরেক্ট ফর্মুলা, তাহলে কি হয়? এমজিএইচ, এখানে এম কাকে ডিনোট করে? ভরকে ডিনোট করে। জি কাকে ডিনোট করে? অভিকর্ষ ত্বরণকে ডিনোট করে, এটার মান কর হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এইচ কাকে ডিনোট করে? এই হচ্ছে উচ্চতাকে ডিনোট করে। মানে ধরো যদি এরকম প্রশ্ন দেয় যে 10 কেজি ওজনের একটা বস্তু 10 মিটার উঁচুতে রাখা হয়, তবে তার শক্তি কত হবে? তাহলে কত হবে? দেখো এম আমাকে দিয়ে দিচ্ছে 10 কেজি, তাই না? অভিকর্ষ ত্বরণের মান তো 9.8 মিটার হয়, প্রত্যেকে আমরা জানি। আর দেখো কি বলেছে? 10 মিটার উঁচুতে রাখা হচ্ছে, 10 মিটার এখানে হাইট দিয়ে দিচ্ছে, তো এই তিনটা গুণ করে কত হচ্ছে? 980 জুল হচ্ছে। তো এই ভাবেই তোমাদের অঙ্কটা করতে হতো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো একটা তোমার কাইনেটিক এনার্জি থেকে একটা নিউমেরিক্যাল এসেছিল। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি হয়? কাইনেটিক এনার্জি সমান হাফ এম বি স্কোয়ার, আরেকটা ফর্মুলা হয়, ঠিক আছে? কাইনেটিক এনার্জি সমান সমান পি স্কোয়ার বাই 2m। যদি তোমাদেরকে নর্মাল কাইনেটিক এনার্জি দেওয়া থাকে, মানে সেখানে যদি ধরো মানে মাস দেওয়া থাকলো, বেগ দেওয়া থাকলো, তাহলে তোমার এই ফর্মুলাটা কাজে লাগাতে হতো। যদি তোমাদের সেখানে যদি ভরবেগ দেওয়া থাকতো, ঠিক আছে, আর ভরবেগ দেওয়া থাকলে আর যদি কাইনেটিক এনার্জি জিজ্ঞেস করতো, তাহলে তোমাদের এই ফর্মুলাটা লাগতো। তো তোমাদের সব থেকে ভালো কথা, এই ফর্মুলাতে তোমাদের প্রশ্ন হচ্ছে হাফ এম বি স্কোয়ার, প্রত্যেকে জানো, ঠিক আছে? দেখো গতিশক্তি কি হয়? কোনো বস্তুর গতির কারণে তৈরি হওয়া শক্তি, তাই না? যদি বস্তুর বেগ দ্বিগুণ করা হয়, দেখো হাফ হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে ধরো নর্মাল কাইনেটিক এনার্জি। কিন্তু বলছি যদি বস্তুর বেগ দ্বিগুণ করা হয়, তাহলে হাফ এম, বেগ দ্বিগুণ করা করছে মানে কি 2v স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে গতিশক্তি কি হবে? দেখো বলছে 4 গুণ বেড়ে যাবে, ঠিকই বেড়ে যাবে। দেখো হাফ এম, এটা কি হচ্ছে 4v স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এই 4টাকে যদি আমি সাইড করে দিই, তাহলে এখানে পড়ে থাকছে কি হাফ এম ভি স্কোয়ার। এবার 4টাকে আমি গুণ করে দিচ্ছি ইন্টু, তো হাফ এম ভি স্কোয়ার কি আছে এখানে? কাইনেটিক এনার্জি না আছে? তো এটা কাইনেটিক এনার্জি সমান সমান যদি হাফ এম ভি স্কোয়ার হয়, তো এই জায়গায় আমরা মানে এই জায়গায় আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি, আর এখানে ইন্টু 4 আছে, তো 4 করে দাও। তো দেখো কাইনেটিক এনার্জি ছিল প্রথমে এত, এবার যে যখন আমরা বেগকে দ্বিগুণ করে দিচ্ছি, তখন কি হচ্ছে? কাইনেটিক এনার্জি 4 কাইনেটিক এনার্জি হচ্ছে মানে 4 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই টাইপের একটা প্রশ্ন তোমাদের এসেছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো একটা তো আমাদের এই টাইপের প্রশ্ন এসেছিল যে গতিশীল কলা কাকে বলা হয়, ঠিক আছে? তো মেরিসমেটিক টিস্যু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, বা সংবহন করা বা ভাস্কুলার টিস্যু যদি দেওয়া থাকে, সেটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো যদি প্রশ্নটা কি বলতো কোষ বিভাজন বা বৃদ্ধির সাথে সম্পর্কিত হয়, তবে উত্তর কি হবে? বিভাজক কলা। কারণ এটা কি হয়? কোষগুলোকে সারা জীবন বিভাজিত হয়ে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। আর যদি তোমাকে প্রশ্নটা পদার্থের পরিবহন রিলেটেড দেয়, ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? জাইলেম এবং ফ্লোয়েম, কেমন? এবার এদের সংবহন কলা বা জাইলেম আর ফ্লোয়েমকে কি সংবহন কলাও বলা হয়? কারণ কি হয়? এরা জল এবং খাদ্যকে পুরো উদ্ভিদের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত বা গতিশীল রাখে। আর জাইলেম কি করে? জলকে উপরের দিকে নিয়ে যায়। ফ্লোয়েম কি করে? পাতায় খাদ্য মানে পাতার তৈরি খাদ্য বিভিন্ন অংশে পৌঁছায়। তোমাদের যদি জিজ্ঞেস করে যে জাইলেম থেকে জলের প্রবাহের দিক কেমন হয়, তাহলে মনে রাখবা জাইলেম থেকে প্রবাহের দিক কি হয়? নিচ থেকে উপরের দিকে হয়, ঠিক আছে? আর ফ্লোয়েম থেকে যদি, এটা হচ্ছে তোমার জাইলেম, ঠিক আছে? আর যদি ফ্লোয়েম থেকে জিজ্ঞেস করে, মনে রাখবা ফ্লোয়েমের দিক কেমন হয়, তাহলে মনে রাখবা এই বিভিন্ন দিকে যেতে পারে। কারণ গাছের পাতা ধরে এখানে আছে, এখানে খাদ্য তৈরি হচ্ছে, বা গাছের ডাল দিয়ে এখানে আসবে, কোনো সময় ডগায় চলে গেল, কোনো সময় শিকড়ে চলে গেল, তাই না? তো ফ্লোয়েমের দিক কি হয়? বিভিন্ন দিক হয়। কিন্তু জাইলেম কি হয়? সর্বদা নিচ থেকে উপরের দিকে যায়, কেমন? এবার প্রশ্নটা যেরকম এসেছিল তোমরা সেরকম অ্যান্সার করে এসো। একটা তোমাদের প্রশ্ন এসেছিল লিগামেন্ট থেকে, ঠিক আছে? দাঁড়াও। দেখো এই প্রশ্নটা তোমাদের এসেছিল লিগামেন্ট থেকে, মনে হয় বলছে হাড়ের সাথে হাড়ের সংযোগকে কি বলা হয়? লিগামেন্ট বলা হয়। লিগামেন্ট কি করে? বোনকে বোনের সাথে করে, ঠিক আছে? আর লিগামেন্ট কি? এক ধরনের ইলাস্টিক টিস্যু, এটা কি হাড়কে অন্য হাড়ের সাথে যুক্ত করে। আর একটা যদি প্রশ্ন থাকে যে টেন্ডন হয়, টেন্ডন কি করে বলতো? এ হচ্ছে তোমার হাড়কে, ঠিক আছে, হাড়কে আমাদের যে মানে মাংস আছে শরীরে, সে হাড়কে মাংসের সাথে যুক্ত রাখে কে? টেন্ডন, কেমন? এই কোশ্চেনটা তোমাদের এসেছিল। একটা তোমাদের এসেছিল প্রতিসরাঙ্ক থেকে, বুঝতে পারলে? দেখো এই প্রতিসরাঙ্ক থেকে মানে এই রিলেটেড একটা কোশ্চেন এসেছিল। প্রতিসরাঙ্ককে আমরা কি মিউ দিয়ে দেখাই। মিউ সমান সমান কি হয়? সি বাই ভি, ঠিক আছে? এটা কখন হয়? যখন আলোর বেগে নির্ধারণ করতে হয়, মানে আলোর বেগ, আলোর রিলেটেড যখন প্রতিসরাঙ্ক থাকে তখন এইটা হয়, বুঝতে পারলে তো? তো এখানে সি কি হয়? এটা হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ, আর ভি কি হচ্ছে? নির্দিষ্ট মাধ্যমের বেগ, মানে এখানে তোমাকে কাঁচ দিয়ে দিতে পারে, জল দিয়ে দিতে পারে, হীরা দিয়ে দিতে পারে, যেটা ইচ্ছে সেটা দিতে পারে, কেমন? মাধ্যমের আলোর বেগ এটা তোমার মধ্যে হবে। তো এই রিলেটেড একটা নিউমেরিক্যাল তোমাদের এসেছিল। এবার নিউমেরিক্যাল এসেছিল নাকি ডিরেক্ট কোশ্চেন এসেছিল, তোমরাই ভালো বলতে পারো, কিন্তু এই টপিকটা তোমাদের প্রশ্ন আজকে ছিল ফার্স্ট শিফটে, কেমন? তারপর দেখো ইলেকট্রিসিটি থেকে অনেক কোশ্চেন এসেছে তোমাদের, দেখাচ্ছি তারও। দেখো একটা প্রশ্ন তোমাদের এসেছিল, প্রশ্নটা একটু কনফিউজিং এখনো আছে। বলছে একটি তারের রোধ 10 ওহম, যদি এর দৈর্ঘ্য 3 গুণ করে দেওয়া হয়, তবে নতুন রোধ কত হবে? দেখো যদি তারটাকে টেনে লম্বা করা হয় কিনা, তাহলে তোমাদের অ্যান্সার 90 হবে, 90 ওহম হবে। আর যদি কেবলমাত্র দৈর্ঘ্য যোগ করা হয়, তাহলে কি হবে? শুধু 30 ওহম হবে, ঠিক আছে? এবার প্রশ্নে কি দেওয়া ছিল? টেনে যোগ করা ছিল নাকি নর্মালি ছিল, সেটা তোমরাই বলতে পারবে। দেখো এ রোধ মানে কি হয়? আর সমান সমান রো এল বাই এ, তাই না? এটাই হয়। এবার বলছে যখন তারকে টেনে লম্বা করা হয় কিনা, তখন কি হয়ে যায় বলতো? এটা মানে টোটাল এটা কি হয়ে যায়? মানে স্কোয়ার হয়ে যায়, বুঝতে পারলে তো? যেমন 3 গুণ করে বলা আছে, তো 3 গুণ, তো এটা স্কোয়ার হয়ে যাবে কখন? যখন 10 এ লম্বা করা হবে। তো 3 এর স্কোয়ার কত হবে? 9, আর 9 এর সাথে ইনটু আর করে দাও, 10 হয়ে যাবে।
তো 9 × 10 কত হবে? 90 ওহম হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার। কিন্তু যদি তোমার শুধু কেবল দৈর্ঘ্য বাড়ানো হয় আর পুরুত্ব যদি তোমার একই থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে? দৈর্ঘ্য রোধের সমানুপাতিক হয়, মানে কি এটা যত বাড়বে এটাও তত বাড়বে। এবার 3 গুণ করে দাও, মানে যদি 10 মিটারের তার থাকে, 10 ওহমের যদি তোমার প্রতিরোধ থাকে, তো 3 × 10 হয়ে যাবে 30 ওহম হয়ে যাবে, ঠিক আছে? এবার যেটা তোমাদের প্রশ্ন ছিল সেরকম তোমাদের অ্যান্সার হবে। যদি বলছি যদি টেনে লম্বা করার থাকে তাহলে তোমার 90 ওহম হবে। সম্ভবত এটাই তোমাদের প্রশ্ন ছিল, ঠিক আছে? টেনে লম্বা করাটাই ছিল। তো তোমাদের 90 ওহম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কেমন? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো একটা সিরিজ থেকে তোমাদের প্রশ্ন ছিল যে বলছে দুটি রোধ সমবায়ে যুক্ত আছে এবং ভোল্টেজ দেওয়া ছিল, ঠিক আছে? তাহলে প্রবাহের আই কিভাবে বের করতে হবে? তো প্রথমে আর টোটাল আমাদের বের করে নিতে হবে। আর টোটাল সমান সমান কি হয়? R1 প্লাস R2 প্লাস এরকম যতগুলো আর দেওয়া থাকবে টোটালটা। এবার টোটাল আর যখন বেরিয়ে যাবে তারপর আমাকে প্রবাহ মাত্রা বের করতে হবে। তো ভি সমান সমান কি হয়? IR হয়। ভি এর মান দেখো এখানে ভি যদি দেওয়া থাকে কোশ্চেনে, তো ভি লিখে দিবা। আর টোটাল আমি পেয়ে গেছি এখান থেকে, আর টোটাল। এবার আই আমাকে বের করতে হবে। তো আই সমান সমান কি হয়ে যাবে? V/R হয়ে যাবে, তাই না? যেমন ধরো যে বলছে কি 2 ওহম আর 3 ওহমের রোধ 10 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে। টোটাল কত রেজিস্ট্যান্স হচ্ছে? 2 3 এ 5 ওহম হয়ে যাচ্ছে। আর দেখো ভোল্টেজ আমাকে দিয়ে দিয়েছে 10 ভোল্ট। তো আমাকে জিজ্ঞেস করেছে কি তবে প্রবাহ মাত্রা কত হবে? তো প্রবাহ মাত্রা কি হবে? দেখো ভি আমাকে দিয়ে দিয়েছে 10, আমরা আর টোটাল পেয়ে গেলাম হচ্ছে 5, আই আমাকে বার করতে বলেছে। তো কি হয়? ভি সমান সমান IR হয়। তো ভি এর জায়গায় আমি 10 রেখে দিচ্ছি, আই আমাকে বার করতে বলেছে, আর আমি পেয়ে গেছি 5। তো আই যদি বের করতে হয় তাহলে কি হবে? এটা কেটে যাবে। তো 5 দুগুণে 10, তাহলে আই কত হবে? 2 অ্যাম্পিয়ার তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এই টাইপে তোমাকে অঙ্কগুলো করতে হতো। কেমন? মানে সূত্রটা হচ্ছে এরকম, আই সমান সমান কি হয়? V/R1 প্লাস R2। কেমন? ডিরেক্ট তোমরা এই ফর্মুলায় মারবা, তোমার অ্যান্সার বেরিয়ে যেত। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো একটা ম্যাথের তোমাদের এরকম প্রশ্ন এসেছিল যে যদি দুটি বস্তু প্রত্যেকটিকে 42,000 টাকায় বিক্রি করা হয় এবং একটিতে 45% লাভ হয়, অন্যটিতে 45% ক্ষতি হয়, তবে মোটের উপর ফলাফল কি হয়? দেখো এই কেসে যখন একটা বস্তু থাকবে এবার সেম যত পার্সেন্ট লাভ হচ্ছে তত পার্সেন্টই ক্ষতিতে বিক্রি করছে, সেক্ষেত্রে সবসময় তোমার ক্ষতি হবে। আর এটার অ্যান্সার বার করে তোমার মনে রাখবা x²/100 তোমায় করে দিতে হবে, তাহলে তোমার সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে এক্স কি? এখানে যে লাভ দেওয়া আছে সেটাই। তো দেখো 45 × 45, ঠিক আছে, বাই 100 করে দাও। 45 45 কত হয়? 2025, নিচে 100 আছে। তো এই দুটো শূন্যর জন্য কি এখানে একটা দশমিক বসে যাবে। তো 20.5 25% কি হবে? লস হবে অলরেডি। মানে এইরকম যখনই তোমার প্রশ্ন দিবে মনে রাখবা যে এইরকম প্রশ্ন যে দুটো বস্তুকে এত টাকায় বিক্রি করা হয়েছে আর প্রত্যেকটাতে একটাতে 45% লাভ, অন্যটিতে 45% লাভ, একটিতে 20% লাভ তো অন্যটিতে 20% ক্ষতি, একটাতে 50% লাভ তো আরেকটাতে 50%। যখন পার্সেন্টেজ সেম দেওয়া থাকবে, ঠিক আছে, মানে প্রফিট আর লসের মানে যেই মানটা সেটা তোমার সেম দেওয়া থাকবে, তখন তুমি এই ফর্মুলাটা ইউজ করবা, x²/100। আর তোমার এখান মোটের উপর অলওয়েজ ফলাফল তোমার ক্ষতি আসবে। কেমন? তো এই কিছু কিছু প্রশ্ন তোমাদের এসেছিল। দেখো ম্যাথ থেকে আর কি প্রশ্ন এসেছিল তোমাদের। দেখো দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে তোমাদের প্রশ্ন এসেছিল, ঠিক আছে। পাইপ অ্যান্ড সিস্টেম থেকে প্রশ্ন এসেছিল। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রায় 3-4টে প্রশ্ন এসেছিল আজকে। অ্যাভারেজের মধ্যে গড় গতিবেগের প্রশ্ন এসেছিল। রেশিও প্রপোর্শন থেকে প্রশ্ন এসেছিল। তারপর বদমাসের নর্মাল সরল করতে দিয়েছিল একটা, ঠিক আছে। তারপর তোমাদের প্রশ্ন এসেছিল কি ত্রিকোণমিতি থেকে প্রশ্ন এসেছিল, নর্মাল একদম খুবই সহজ প্রশ্ন, যেমন সাইন 60 মান কত, এরকম একটা দিয়েছিল, ঠিক আছে। পরিমিতি থেকে তোমার ভালো প্রশ্ন আছে, সিলিন্ডার থেকেও এসছে, শঙ্কু থেকেও এসছে, গোলক থেকেও এসছে, বর্গক্ষেত্র থেকে এসছে, ঠিক আছে। তারপর পরিসংখ্যান স্ট্যাটিক্স থেকে এসেছিল যে তোমার মোড বের করতে হয়। তো মোডের ফর্মুলা নর্মাল কি হয়? 3 ইন্টু মিডিয়ান, তাই তো, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মোড। এই ফর্মুলায় তোমাদের ডিরেক্ট কোশ্চেন এসেছিল। SI/CI থেকে তোমাদের প্রশ্ন এসেছিল, ঠিক আছে। তারপরে তোমাদের মিশ্রণ থেকে প্রশ্ন এসেছিল। তো এই কিছু কিছু জিনিস এসেছিল। তারপর রিজনিং এর তোমার দেখানো, রিজনিং থেকে তোমার প্রশ্ন এসেছিল কেমন? সিটিং অ্যারেঞ্জমেন্ট এসেছিল, নাম্বার সিরিজ এসেছিল, কোডিং ডিকোডিং এসেছিল। তারপর তোমাদের কি বলবো, ডাইরেকশন থেকে প্রশ্ন এসেছিল, ব্লাড রিলেশন এসেছিল। তো এইসব প্রশ্নগুলো নর্মালি প্রশ্ন এসেছিল, অত ভয় পাওয়ার কিছু নাই। কেমন? তো চলো এই ছিল আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। কেমন? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।